দর্শক ফিরে আসছেন স্টার সিনেমিক্স রেডিওর অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন পুরো সকাল জুড়ে সুন্দর কিছু গান নিয়ে অতিথি শিল্পী সুস্মিতা দেবনাথ সূচি। যেটা শুনছিলাম সেটা হচ্ছে এই যে চলার পথ এবং শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে লেগে থাকা। তো এখন যেটা জানতে চাইবো সেটা হলো যে বেঙ্গল পরম্পরার সাথে আপনি আছেন বা ওখানকার স্কলারশিপ, তো এই প্রক্রিয়াটা সম্পর্কে জানতে চাইবো যে কবে থেকে আছেন বা এটা কতটুকু সময় নিয়ে বা ওদের যে পুরো প্রক্রিয়া যেটা সেটা সম্পর্কে জানতে। আচ্ছা, বেঙ্গল পরম্পরা সঙ্গীতালয়ে আমি আছি 2014 থেকে, 2-2.5 বছর হলো। তো শুরু কাহিনীটা হচ্ছে একদমই হঠাৎ করে। এই বিষয়টা আসলে এর আগে বেঙ্গল পরম্পরা নামে একটা গুরু শিষ্য পরম্পরা চালু ছিল, সেটা হচ্ছে 2001 সালে। তখন আমি বেশ ছোট ছিলাম। তো তখন বড়দের এরকম একটা পরম্পরা স্কুলের মতো আয়োজন করার একটা প্রচেষ্টা করা হয়েছিল। তখন এসেছিলেন ওস্তাদ মাস্টার লিখা এবং স্বর্গীয় শান্তি শর্মা, এই দুজন এসেছিলেন প্রশিক্ষণ দেওয়ার জন্য। তো আমার তখন ওইখানে সুযোগ পাওয়ার বয়সটা হয়নি, তখন 10 বছরের উপরে চেয়েছিল, কিন্তু আমার বয়স একটু 1 বছর কম ছিল। তারপরেও আমি অডিশন দিতে গেলাম, বাবা নিয়ে গেলেন ওখানে অডিশন দিতে। তো শ্রদ্ধেয় নীলুফার ইয়াসমিন তখন ছিলেন। তো আমি ওখানে অডিশন দেওয়ার পরে আমাকে বয়সটা কম থাকার পরেও নীলুফার আন্টি বলেছিলেন যে তুমি এখানে করো, মানে তুমি হয়তো কিছু শিখতে পারবে, এবং স্পেশাল রিকোয়েস্টে আমি ওখানে অ্যাডমিশন নেই আর কি। ওখানে শান্তি শর্মা, স্বর্গীয় শান্তি শর্মা এবং মাস্টার আলী খাঁর কাছে মোটামুটি 1-2 বছরের একটা কোর্স আমার চলে। 15 দিন থেকে ওরা বাংলাদেশে 3-4 মাস পর পর এই কোর্সটা চালু ছিল। কিন্তু এটা 2 বছর পর যে কোনো কারণে হোক বন্ধ হয়ে যায়। আবার প্রায় 12 বছর পরে 2014-তে আবার এই ধরনের একটা বেঙ্গল থেকে আমি একটা কল পাই যে পণ্ডিত উল্লাস কাশালকার আসছেন, উনি মানে প্রশিক্ষণ দেবেন, তালিম দেবেন। তো আমি তো অত্যন্ত খুশি, কারণ এই 12 বছরের যে গ্যাপটা পড়ে যায়, এতে আমি মানে খুবই মিস করতাম যে আমি যে ছোটবেলায় যে পরিবেশটা পেয়েছিলাম, যে অসাধারণ একটা ওদের শেখানোর পদ্ধতি আলাদা এবং ওখানে যে একটা পরিবেশ তৈরি হয়, সেটা আমি আসলে এই 12 বছরে কোথাও পাইনি, সত্যি কথা বলতে। অন্যরকম একটা পরিবেশ। তো এরপর শান্তি শর্মার ছাত্র বা গুরু ভাই বলা যায় অসিত দে, ওনার কাছে আমি 1-1.5 বছর শিখেছি। তখনই বেঙ্গল থেকে এরকম একটা সুযোগ আমাকে ফোন করা হয় যে তুমি তো ছিলে ছোটবেলায়, এখন আবার শুরু হচ্ছে, তুমি একটা অডিশন দাও। তো এরপরে পণ্ডিত উল্লাস কাশালকারের সামনে আমি একটা পরিবেশনা করলাম, আরো অনেকে ওখানে অডিশন দেয়, ওখান থেকে আমাকে সিলেক্ট করা হয় এবং প্রায় অনেকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্কলারশিপ মানে দেওয়ার জন্য এই ধরনের একটা আয়োজন করা হয়। ওখান থেকে 20 জনকে খেয়াল শেখার জন্য স্কলারশিপ দেওয়া হয়। তো ওখানে আমি এখন শিখছি, 20 জনের মধ্যে এখন 10 জন আছে। গ্রেডেশন টেস্টের মাধ্যমে এটা প্রত্যেক 6 মাস অন্তর ওখানে পরীক্ষা হয়, পরীক্ষার মাধ্যমে রাখা হয়। তো ওখানে আমি লাস্ট যে গ্রেডেশনটা হলো, সেখানে আমি ওই 10 জনের মধ্যে প্রথম হয়েছিলাম। খুব ভালো, মানে হাইয়েস্ট গ্রেড যেটা ছিল ওটা আমি অর্জন করতে পেরেছি, এই আর কি। এভাবেই চলছে। এবং পণ্ডিতজি গুরুজি আমাদের প্রত্যেক মাসে একবার করে এসে 7 দিন করে আমাদের তালিম দিয়ে যান। চলো একটা গান শুনে নিই, তারপরে আবার ফিরে আসছি। আচ্ছা, এবার আমি যে গানটি করছি শ্রদ্ধেয় রুনা লায়লার একটি জনপ্রিয় গান। এই গানটির কথা লিখেছেন গাজী মাসারুল আনোয়ার এবং সুর করেছেন সুবল দাস। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানেরই খাতায় স্বরলিপি লিখে বলো কি
যাবে পথে ফেলে, ফুরাবে আমার এ গান যাবে আমায় কেহ ডেকে নেবে জানি, নেবে না, নেবে না, নেবে না। গানের খাতায় স্বরলিপি লিখে বড় কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে যে কুড়ায় কাজের গুঁড়ো পথের ধারে ঘিরে ফেলে, আঁচলে চন্দ্র ঢেকে সে হয় খুশি দিন জেলে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চেননি তারে। গান শুনে ভালো লাগে যারে, এত দেখে চেননি তারে। ঠিকানা তোমার বলো কবে সুরে দেখায় একে দেবে জানি, দেবে না, দেবে না, দেবে না। গানের খাতায় স্বরলিপি লিখে বড় কি হবে, জীবন খাতার ছিন্ন পাতা শুধু বেহিসাবে পড়ে রবে। গানের খাতায় স্বরলিপি লিখে খুব সুন্দর গান, এবং এটা হচ্ছে 1970 সালে মুক্তিপ্রাপ্ত স্বরলিপি ছায়াছবির গান। এবং খুব মজার ব্যাপার হচ্ছে এটি রুনা শ্রদ্ধেয় রুনা লালার প্রথম প্লেব্যাক, হ্যাঁ একদম বাংলা চলচ্চিত্রের জন্য প্রথম গান। খুব সুন্দর একটি গান, এবং এই গানটির কথা বললে ওই সেই ববিতার সেই সুন্দর চেহারা এবং সেই রাজজাকের সিঁড়ি দিয়ে ওঠার কথাটা খুব মনে হয় আমার, আর খুব মনে হয় এটার সময় ওই চিত্রটা মনে মনে ভিজুয়ালাইজ করতে থাকে। হ্যাঁ, সেই জানলার সামনে যাচ্ছে, চোখের এক্সপ্রেশন, মানে ওটা খুব অসাধারণ। আমার মনে হয় যে খুব সুন্দর একটি ছবি। আর হচ্ছে ওনাদের প্রত্যেকের অভিনয়, ওনার গুণী মানুষ, অসাধারণ সব। তো এখন যেটা মানে তোর কাছে জানার সেটা হলো যে এই যে পথটা চলছো শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে, তো সেই পথের সঙ্গে চলতে যে পাশাপাশি তুমি এই যে নজরুলের গান, কাজী নজরুল ইসলামের গান, আধুনিক গানও করছো। তো তোমার কাছে মানে হয় না যে শাস্ত্রীয় সঙ্গীত করলে শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত করার যে জায়গাটা থাকে, কখন কি এরকম মনে হচ্ছে না যে আমি শুধু শাস্ত্রীয় সঙ্গীতটা গাইতে চাই, বা আধুনিক গান ওইভাবে না, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী হিসেবে যেটা আমরা বলি উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, তো সেই ব্যাপারটা জানতে চাইবো যে এটা কখনো মনে হয়েছে কিনা এরকম? মনে হয়েছে তো, এবং সবসময় মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতটা আমি করতে চাই একদম আমার গুরুরা যেভাবে চান, যেটা চান যে শাস্ত্রীয় সঙ্গীতের পেছনেই সবটা সময় দেব, সেই সুযোগটা পেলে আমি অবশ্যই দিতাম। কিন্তু আমার ধারণা যে এতটা সুযোগ এখনো তৈরি হয়নি। বাংলাদেশে যদি পরিবেশটা আরেকটু যদি উন্নত হয়, শাস্ত্রীয় সঙ্গীত গেয়ে যদি মানুষ চলতে পারে, তাহলে আমি অবশ্যই সেই চেষ্টাটা করব।
ইচ্ছা আমার অবশ্যই আছে। এটা করার আগে আমারও মনে হচ্ছিল যে আসলে সেই জায়গাটার যদি ঘাটতি থাকে তাহলে কিভাবে করবে, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের চলার কিছু ব্যাপার থাকে, প্রাত্যহিক জীবন বলে একটা ব্যাপার থাকে, জীবন যাপনের কিছু চাহিদা থাকে। তো সেখান থেকে আমাকে বারবার মনে হয় যে এই যে ধরো বেঙ্গল যে কাজটা করছে, বেঙ্গল থেকে বেঙ্গল ফাউন্ডেশনের এত সুন্দর একটা কাজ, এরকম যদি আরো কয়েকটা জায়গায় তৈরি হয়। বেঙ্গল ফাউন্ডেশন যে উদ্যোগটি নিয়েছে এরপর থেকে আমার মনে হয় যে শাস্ত্রীয় সঙ্গীতের শ্রোতা অনেক বেড়েছে, এবং এখন আমরা যে ঘরোয়া শ্রোতা আসর বা যে শ্রোতা আমরা গান করি, ওখানে আগে দেখতাম যে হলের 4/1 হচ্ছে না, এখন ওখানে হাউসফুল এবং মানুষ পিছনে দাঁড়িয়ে গান শোনে। এটা কিন্তু আসলে অবাক করা বিষয়। না, পরিবর্তন কিন্তু আসছে, ওই কারণেই বলছি যে একটা সময় আমাদের দেশেও শাস্ত্রীয় সঙ্গীত গাইবে, শুধু শাস্ত্রীয় সঙ্গীত গেয়েই থাকবে, এরকম শিল্পীর সংখ্যা অনেক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। এটা আমারও আশা আছে, খুব সেই আশা নিয়ে এগিয়ে যায়। কারণ হচ্ছে কি যে শাস্ত্রীয় সঙ্গীত করে যে শান্তি, সেই যে জায়গাটা, সেটা আসলে বোঝানোর মতন না। সেটা যত গানই গায় না কেন, শাস্ত্রীয় সঙ্গীত একটা স্বর্গীয় ব্যাপার, সেই ঈশ্বরের সঙ্গে যে সংযোগের যে জায়গাটা, সেটা হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত। তো সেই জায়গাটা আমি মনে হয় প্রত্যেকেই যারা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে আছেন তারা মনে প্রাণে সেটাই করতে চায়, কিন্তু সময় পরিস্থিতি অনেক কিছু ব্যাপার থাকে, হয়ে ওঠে না আর কি। তবে আশা রাখি যে একদিন সবকিছু ঠিক আমরা আশা হবে সবকিছু এরকম আর কি। এখন কি গান শুনবো? এবার আমি করছি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি একজন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, তার একটি জনপ্রিয় গান। এই গানটির কথা লিখেছেন শ্রদ্ধেয় মাসুদ করিম এবং সুর করেছেন শ্রদ্ধেয় আলম খান। আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ মিলিয়ে যাই, আমি মেঘে ঢাকা চাঁদের মতো জোছনা ঝরিয়ে যাই, আমি গানে গানে প্রাণের যত বেদনা লুকাতে চাই, আমি রজনীগন্ধা
এটি আরেকটি জনপ্রিয় চলচ্চিত্র রজনীগন্ধা, হ্যাঁ এটা 80 দশকের একটা ছায়াছবি, সেই ছবির গান। এবং এখানেও সেই একই জিনিস আসে, সেটা হচ্ছে শাবানা বসে আছেন, সামনে পিয়ানো আছেন, এবং বিশেষ করে ওনার কানের বড় বড় খুব আকৃষ্ট করতো ওই সময়টা। আজকে এখানে আমি যতবার শুনি ওই চেহারাগুলো ভেসে ওঠে। এই গানগুলো এত বেশি, এই মানে ছায়াছবি এবং গান এত বেশি দেখানো হতো বিটিভিতে যে প্রত্যেকটা মুহূর্ত বোধহয় মুখস্থ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো গান গল্প আড্ডায় ফিরে আসবো, একটা বিরতি নিয়ে আসি। ঠিক আছে দর্শক, আপনারা দেখছেন স্টার সিনেক্স রবি রাবি, নিয়ে নিচ্ছি ছোট্ট বিরতি।